আসসালামু আলাইকুম। আমরা আসন্ন বার কাউন্সিল লিখিত পরীক্ষার বিগত সনের বার বিজিএস এর সকল প্রশ্ন সলভ করার চেষ্টা করছিলাম আইন পাঠ থেকে। আহ, এই ধারাবাহিকতায় আজকে আমরা ফৌজদারি কার্যবিধির ষষ্ঠ ক্লাস। আমরা গতকালকের ক্লাসে অর্থাৎ যে এর আগে যে পঞ্চম ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম যে দায়রা আদালতে বিচার কিভাবে করতে হয়, ফৌজদারি আদালতে বিচার কিভাবে করতে হয়, তারপরে হলো সামারি ট্রায়াল অর্থাৎ সংক্ষিপ্ত বিচার পদ্ধতি কি, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছিলাম। আমরা চেষ্টা করছিলাম যে ট্রায়াল অফ অ্যাবসেন্সিয়া কি, অর্থাৎ আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম কিভাবে চালাতে হয়, আসামি যদি জামিনে মুক্তি পেয়ে যায় তখন যদি সে আর না আসে তখন কি করব, আর যদি জামিন একবারেই যদি আসামিকে পাওয়া না যায় তখন কি করা হবে আমরা দেখেছিলাম। আমরা হুলিয়া, তারপরে সম্পত্তি ক্রয় করা হবে, দৈনিক দুটি মানে আমরা বহুল প্রচলিত দুটো পত্রিকায়, বাংলা পত্রিকাতে আমরা বিজ্ঞপ্তি দেব। এরপরে আমরা এই প্রসিডিং গুলো গতকালকের ক্লাসটা শুনলে মোটামুটি আপনারা বুঝতে পারবেন, এবং কি বিগত সনে এইসব জায়গাগুলোতে কি আসছে এগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ। আশা করছি আপনাদের সহায়ক হিসেবে কাজ করবে। এর ধারাবাহিকতায় আমরা একটু ক্লাস শুরু করছি। অর্থাৎ আজকের ক্লাসটা পরবর্তীতে আমরা আর একটা ছোট ক্লাস থাকবে, সপ্তম ক্লাসে আমরা শেষ করব। আজকের ক্লাসে হয়তো শেষ হবে না, আর অনেকগুলো প্রশ্ন বার বিজিএস এর বাকি আছে, কিন্তু আমরা শেষ ক্লাসে আপনাদের জন্য টুইস্ট থাকবে, অর্থাৎ আমরা সাজেশন দেখবো যে কোথা থেকে প্রশ্ন আসতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কিভাবে পড়লে আপনারা ফৌজদারি কার্যবিধি ভালোভাবে মুখস্থ রাখতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পাশে আমাদের এমস্টেট ল একাডেমির পাশে থাকবেন। আমাদের এমস্টেট ল একাডেমির ভর্তি কাজ চলমান আছে, আপনারা চাইলে ভর্তি হইতে পারেন। প্রতিদিনই ক্লাস চলছে আমাদের 9:30 থেকে 10:30 11টা পর্যন্ত আমাদের প্রতিদিনই ক্লাস চলে। তো আমরা বিগত সনের বার বিজিএস প্রশ্ন সহ বিভিন্ন টেকনিক, বিভিন্ন কৌশল নিয়ে আমরা আলোচনা করি। আমাদের পার্সোনাল নোট আছে, নোট নিয়ে আমরা আলোচনা করি কিভাবে লিখলে আমরা একটা লিখিত পরীক্ষাতে ভালো ফলাফল পাওয়া যাবে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। আশা করছি যারা মানে একদম কম মূল্যে বা যাদের ফিনান্সিয়ালি ক্রাইসিস আছে ওনারা যদি পার্সোনালি যোগাযোগ করেন, আমি বিষয়টা স্যাক্রিফাইস করব। আপনারা আমাদের প্রাইভেট ক্লাসে যুক্ত হতে পারেন চাইলে। আর আপনাদের জন্য ফ্রিতে আমি 7টা সাবজেক্টের অন্তত বিগত সনের বার বিজিএস এর পুরো এগুলো আমি পড়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যখন অবসর টাইম পাবেন এগুলো হেডফোন দিয়ে শোনার চেষ্টা করবেন। আশা করছি কিছুটা হলেও কাজে লাগবে, পুরোপুরি কাজে লাগবে না। বয়স শুনে তো আসলে সবকিছু হয় না, সরাসরি ক্লাস করতে হয়, আর পাশাপাশি আপনাকে বই পড়তে হবে, আপনাকে আইন পাঠটা নিয়ে দেখতে হবে, আপনাকে বোল করতে হবে কোন কোন বিষয়গুলো আপনি পড়বেন। আমি শুধু আইন পাঠ একটা বইয়ের সহযোগিতা নিচ্ছি। চাইলে আমার কাছে 4-5টা বই আছে, বাট আমি এটা সহযোগিতা নিচ্ছি কারণ ম্যাক্সিমাম লোকের কাছে আমি জানি বইটা আছে, আপনারা পড়ছেন। ঠিক আছে, ওকে, আমরা শুরু করছি। আজকে হচ্ছে হলো 119। কখন ও কোন অবস্থায় একজন অপরাধী সহযোগীকে ক্ষমার প্রস্তাব, কখন কোন অবস্থায় একজন অপরাধী সহযোগীকে ক্ষমার প্রস্তাব দেওয়া যায়? যাকে ক্ষমার প্রস্তাব দেওয়া হয়েছে তিনি তার ক্ষমার শর্ত পূরণ না করলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় কি? ব্যাখ্যা করুন। বিজিএস পরীক্ষা 2022 সালে আসছে। দেখেন, যে সময়ে ক্ষমার প্রস্তাব দেওয়া যায় ফৌজদারি কার্যবিধি 337 ধারা অনুসারে অপরাধের তদন্ত, অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 338 ধারা অনুসারে রায় প্রদানের পূর্বে যে কোনো সময় বিচারিক দায়রা আদালত একজন অপরাধীর সহযোগীকে ক্ষমার প্রস্তাব দিতে পারে। ক্ষমার শর্তসমূহগুলো কি? 337 ধারার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তদন্ত, অনুসন্ধান বা বিচারে যে কোনো পর্যায়ে কোনো ব্যক্তিকে ক্ষমার প্রস্তাব দিতে পারে উক্ত ব্যক্তির নিকট হতে কোনো অপরাধের সাক্ষ্য গ্রহণের উদ্দেশ্যে। তবে কিছু শর্ত রয়েছে এখানে। উক্ত ব্যক্তি উক্ত অপরাধটির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, অপরাধটি সম্পর্কে গোপন তথ্যের অধিকারী মর্মে অনুমিত হতে হবে, এবং উক্ত ব্যক্তি অপরাধটি সম্পর্কে সামগ্রিক অবস্থা, উক্ত অপরাধ সংগঠনের ব্যাপারে মূল অপরাধী বা সহায়তাকারী হিসাবে জড়িত প্রত্যেক ব্যক্তি সম্পর্কে পূর্ণাঙ্গ ও সত্য ঘটনা প্রকাশ করবে। অন্যদিকে
338 ধারা অনুসারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এমন অপরাধে জড়িত ব্যক্তির নিকট হতে বিচারের সময় সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্য যে দায়রা আদালত অপরাধটি বিচার করছে সে আদালত উক্ত ব্যক্তিকে ক্ষমা করতে পারে বা একই শর্তে ক্ষমা করার জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিতে পারে। তাহলে যাকে ক্ষমার প্রস্তাব দেওয়া হয়েছে তিনি তার ক্ষমার শর্ত পূরণ না করলে কি হবে? হ্যাঁ, 339 ধারা অনুসারে তাকে বিচার করা যাবে, অর্থাৎ 339 ধারা অনুসারে ক্ষমা করা হয়েছে এমন ব্যক্তি স্বেচ্ছায় অপরিহার্য কোনো কিছু গোপন রাখে বা মিথ্যা সাক্ষ্য প্রদান করে বা যে অপরাধের জন্য যে শর্তে তাকে ক্ষমা করা হয়েছিল সেই শর্ত প্রতিপালন করেনি, যে অপরাধের জন্য তাকে ক্ষমা করা হয়েছিল সেই অপরাধটির জন্য বা উক্ত একই বিষয় সাথে সম্পর্কিত অন্য কোনো অপরাধে সেই দোষী মর্মে প্রতীয়মান হলে উক্ত অপরাধের জন্য তাকে বিচার করা যাবে। তার বিবৃতি বা তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার, যে ব্যক্তি ক্ষমার প্রস্তাব গ্রহণ করেছে সে ব্যক্তি কর্তৃক প্রদত্ত বিবৃতি এমন বিচারে তার বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যেতে পারে। এরপরে হচ্ছে দেখি আমরা আসামিটার বিরুদ্ধে আনিত অভিযোগের বিপক্ষে আত্মপক্ষ সমর্থনের অধিকার রাখে। আসামি তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিপক্ষে আত্মপক্ষ সমর্থনের অধিকার রাখে। ফৌজদারি কার্যবিধির 340 ধারায় আসামি তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিপক্ষে আত্মপক্ষ সমর্থনের অধিকার রাখে। 340-এর 1 ধারায় কোনো অভিযুক্ত উকিলের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার রাখে এবং 340 ধারার কোনো অভিযুক্ত নিজেকে সাক্ষী হিসেবে প্রস্তাব করে এবং 340-এর 3 ধারায় অভিযুক্ত ব্যক্তি তার আত্মপক্ষ সমর্থনের যোগ্য সাক্ষী হবে উকিলের মাধ্যমে আত্মসমর্পণ। 340-এর 1 ধারায় বলা হয়েছে ফৌজদারি আদালতে কোনো অপরাধে অভিযুক্ত যে কোনো ব্যক্তি বা ফৌজদারি কার্যবিধির অধীন এমন আদালতে যে ব্যক্তির বিরুদ্ধে কোনো কার্যক্রম গ্রহণ করা হয়েছে সেই ব্যক্তি উকিলের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকারী হবে। সংবিধানের 33 অনুচ্ছেদে কোনো আসামিকে কোনো অ্যাডভোকেটের মাধ্যমে আইনি পরামর্শের যে সুযোগ দেওয়া হয়েছে সে একই অধিকার ফৌজদারি কার্যবিধি 340 ধারা দেওয়া হয়েছে। তাহলে নিজেকে সাক্ষী হিসাবে প্রস্তাব করা। অন্যদিকে 340-এর 2 ধারায় বলা হয়েছে যে ব্যক্তির বিরুদ্ধে এমন আদালতে ফৌজদারি কার্যবিধির 107 ধারায় 10, 11, 36 অধ্যায়ে বা 552 ধারার অধীন কোনো কার্যধারা গ্রহণ করা হয়েছে সে ব্যক্তি নিজেকে সাক্ষী হিসাবে প্রস্তাব করতে পারে। আসামির সাক্ষী হওয়ার যোগ্যতা। ফৌজদারি কার্যবিধির 340 ধারার একজন অভিযুক্ত শুধুমাত্র তার আত্মপক্ষ সমর্থনের যোগ্য সাক্ষী হতে পারে। 340-এর 3 ধারা অনুসারে লিখিত অনুরোধ ক্রমে আসামি আত্মপক্ষ সমর্থনের সাক্ষ্য দিতে পারে। 340-এর 3 ধারায় বলা হয়েছে ফৌজদারি আদালতে অভিযুক্ত যে কোনো ব্যক্তি তার আত্মপক্ষ সমর্থনে যোগ্য সাক্ষী হবে এবং তার বিরুদ্ধে এবং একই বিচারে তার সাথে অভিযুক্ত করা হয়েছে এমন কোনো ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণ করার জন্য শপথপূর্বক সাক্ষ্য দিতে পারবে। শর্ত হলো তাকে সাক্ষী হিসাবে আহ্বান করা যাবে না তার লিখিত অনুরোধ ছাড়া, অর্থাৎ সাক্ষী শুধুমাত্র লিখিত অনুরোধ করলে আদালত তাকে আত্মপক্ষ সমর্থনের সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান করতে পারে। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। এবার আমরা সাক্ষ্য গ্রহণ নিয়ে একটু দেখি। ফৌজদারি মামলায় সাক্ষ্য গ্রহণ সম্পর্কিত দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর বিধানবলী লিখুন। বিচারিক আদালত মৃত্যুদণ্ড প্রদান করলে উক্ত আদালত কি পদক্ষেপ গ্রহণ করতে পারে? তাহলে এই যে সাক্ষ্য গ্রহণের বিষয়গুলো, আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে হবে আপনাকে। 353 ধারাতে বলা আছে যে ব্যক্তভাবে ভিন্নরূপ কোনো বিধান ব্যতীত 20, 22, 23 অধ্যায়ের অধীন অভিযুক্ত ব্যক্তির উপস্থিতিতে বা যে ক্ষেত্রে আসামিকে ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দেওয়া হয়েছে সেক্ষেত্রে তার আইনজীবীর উপস্থিতিতে সকল সাক্ষ্য গ্রহণ করতে হবে। সাক্ষ্য লিপিবদ্ধ করার পদ্ধতি 354-তে বলতেছে সংক্ষিপ্ত বিচার ব্যতীত
ফৌজদারি কার্যবিধির অধীন ম্যাজিস্ট্রেট তার দায়রা জজ কর্তৃক অনুসন্ধান এবং বিচারের নিম্নলিখিত পন্থায় সাক্ষ্য গ্রহণ করতে হবে। কি করতে হবে? যে সাক্ষ্য সারমর্মে একটা স্মারকলিপি প্রণয়ন করতে হবে। 355-তে বলা আছে, কোন প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক 20 এবং 22 অধ্যায়ের অনুসারে কোনো বিচারের ক্ষেত্রে এবং 504 ধারা অনুসারে পরিচালিত সমস্ত কার্যক্রমের ক্ষেত্রে যদি বিচার চলাকালে না হয়, সাক্ষীর জবানবন্দি গ্রহণের সময় ম্যাজিস্ট্রেট প্রত্যেকটি সাক্ষীর স্বাক্ষর সারমর্মের একটি স্মারকলিপি প্রণয়ন করবে। এমন স্মারকলিপি ম্যাজিস্ট্রেট নিজ হাতে লিখবে এবং স্বাক্ষর করবে, নথির অংশমর্মে বিবেচিত হবে। যদি ম্যাজিস্ট্রেটের এমন স্মারকলিপি লিখতে অক্ষম হয়, সেক্ষেত্রে তিনি তার অক্ষমতার কারণ লিপিবদ্ধ করবে এবং প্রকাশ্য আদালতে তার নির্দেশনা ক্রমে এমন স্মারকলিপি লিখিত হবে এমন এবং তিনি উক্ত স্মারকলিপি স্বাক্ষর করবেন এবং নথির অংশ মর্মে বিবেচিত হবে। অন্যান্য ক্ষেত্রে সাক্ষ্য লিপিবদ্ধ করা, অর্থাৎ 356 ধারাতে বলা আছে, দায়রা আদালত ম্যাজিস্ট্রেট আদালতের অন্যান্য সকল বিচারের ক্ষেত্রে দ্বাদশ অধ্যায়ের অধীন সমস্ত অনুসন্ধানের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট দায়রা জজ বা প্রত্যেকটি সাক্ষীর সাক্ষ্য আদালতের ভাষায় নিজে লিখবে এবং তার উপস্থিতিতে শ্রুতিগোচরে এবং তার ব্যক্তিগত নির্দেশনায় ও তত্ত্বাবধানে উক্তরূপে লিখে নিবে এবং উক্ত ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ সেটাতে স্বাক্ষর করবে। যে ক্ষেত্রে সাক্ষীর সাক্ষ্য ইংরেজিতে প্রদত্ত হয়, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তার বা দায়রা জজ উক্ত সাক্ষ্য উক্ত ভাষায় নিজ হাতে লিপিবদ্ধ করতে পারে। সেক্ষেত্রে অভিযুক্ত ইংরেজি ভাষা বা আদালতের ভাষায় সাথে পরিচিত না, সেক্ষেত্রে আদালতের ভাষায় উক্ত স্বাক্ষর একটি অনুমোদিত অনুবাদ নথির অংশরূপে গণ্য হবে। যে ক্ষেত্রে আদালতের ভাষা ব্যতীত এবং ইংরেজি নয় এমন কোন ভাষায় সাক্ষী সাক্ষ্য প্রদান করে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ উক্ত সাক্ষ্য উক্ত ভাষায় নিজ হাতে লিপিবদ্ধ করতে পারে। যে সেই ক্ষেত্রে আদালতের ভাষায় উক্ত স্বাক্ষর একটি অনুমোদিত অনুবাদ নথির অংশরূপে গণ্য হবে। যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ লিখিত রূপে এমন সাক্ষ্য গ্রহণ করে না, সেক্ষেত্রে তিনি প্রত্যেকটি সাক্ষীর সাক্ষ্য দানের সঙ্গে সঙ্গে তার সাক্ষ্য সারমর্মের একটি স্মারকলিপি প্রস্তুত করবে। অনুরূপ স্মারকলিপি ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ কর্তৃক নিজ হাতে লিখিত ও স্বাক্ষরিত হবে এবং তা নথির অংশরূপে গণ্য হবে। বিবরণ আকারে সাক্ষ্য লিপিবদ্ধ 359 ধারাতে বলতেছে, ফৌজদারি কার্যবিধির 355, 357 ধারার অধীন গৃহীত সাক্ষ্য সাধারণ প্রশ্নোত্তর আকারে লিপিবদ্ধ করা যাবে না, বিবরণ আকারে লিপিবদ্ধ করতে হবে। ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ ইচ্ছা করলেই কোনো বিশেষ বিষয় প্রশ্ন বা উত্তর আকারে লিপিবদ্ধ করতে পারে। সাক্ষ্য গ্রহণের পরবর্তী ধাপ 360, 356 এবং 357 ধারা অনুসারে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে উক্ত সাক্ষ্য তার উপস্থিতিতে তাকে পড়ে শোনাতে হবে এবং যদি সে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেয়, তাহলে উক্ত আইনজীবীকে পড়ে শোনাতে হবে। যদি প্রয়োজনীয় হয় তাহলে সংশোধন করতে হবে। সাক্ষীকে সাক্ষ্য পড়ে শোনানোর সময় সাক্ষী যদি তার সাক্ষ্যর কোনো অংশ সংশোধন করতে অস্বীকার করে, তাহলে ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ উক্ত সংশোধন করার পরিবর্তে সাক্ষীর আপত্তি বিষয়ে একটি স্মারকলিপি প্রস্তুত করবে, যেমন উপযুক্ত মনে করে অনুরূপ বক্তব্য লিপিবদ্ধ করবে। যে ভাষায় সাক্ষ্য দেওয়া হয়েছে সে ভাষা ভিন্ন অন্য কোনো ভাষায় সাক্ষ্য লিপিবদ্ধ করা হলে এবং সাক্ষী উক্ত ভাষা বুঝতে অক্ষম হলে উক্ত ক্ষেত্রে যে ভাষা সাক্ষী বুঝে উক্ত ভাষায় লিপিবদ্ধ সাক্ষ্য অনুবাদ করে তাকে বুঝাতে হবে। আসামি বা তার উকিলের নিকট সাক্ষ্য ব্যাখ্যা 361 ধারাতে বলছে, আসামির বোধগম্য নয় এরূপ কোনো ভাষায় সাক্ষ্য প্রদত্ত হলে সে ব্যক্তিগতভাবে হাজির থাকলে অবশ্য প্রকাশ্য আদালতে তার বোধগম্য কোনো ভাষায় বুঝিয়ে দিতে হবে। আসামি যদি উকিলের মাধ্যমে হাজির হয় তাহলে আদালতের ভাষা ব্যতীত অন্য কোনো ভাষায় সাক্ষ্য প্রদান করা হয়। উকিল যদি তা বুঝতে না পারে তাহলে তা আদালতের ভাষায় উকিলকে বুঝিয়ে দেওয়া হবে। বিচারিক আদালতে মৃত্যুদণ্ড প্রদান করলে উক্ত আদালতের পদক্ষেপ। যে ক্ষেত্রে দায়রা জজ অভিযুক্তকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে, সেক্ষেত্রে এমন বিচারক অভিযুক্তকে অবগত করবে যে নির্ধারিত সময়ের মধ্যে তিনি ইচ্ছে করলে আপিল দায়ের করতে পারে। 371 তিনি বলা আছে। এরপরে আমরা চলে যাই ফৌজদারি আপিল সম্পর্কে একটু আমরা দেখি। তাহলে দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 আপিল ও রিভিশনের মধ্যে পার্থক্য লিখুন। বার কাউন্সিল 2020 সালে আসছে।
আপিল বা রিভিশনের মধ্যে পার্থক্য। তাহলে দেখেন, ফৌজদারি কার্যবিধি 418 ধারা অনুসারে আইন এবং ঘটনার প্রশ্নে আপিল করা যেতে পারে। আইন এবং ঘটনার প্রশ্নে আপিল করা যেতে পারে, কিন্তু রিভিশন বিষয়টি মূলত আইন সংক্রান্ত। ঘটনার ভিত্তিতে রিভিশন করার ইখতিয়ার হাইকোর্ট বিভাগের আছে, কিন্তু এর ক্ষমতা সামান্য প্রয়োগ করতে পারে। রিভিশন আদালত রিভিশন ক্ষমতা বলে অধ্যস্থন আদালতকে আইনি সীমার মধ্যে বিবেচনা করবে এবং অধ্যস্থন আদালত যে সিদ্ধান্ত বা দণ্ড আদেশ লিপিবদ্ধ বা প্রদান করছে সেটার সঠিকতা বৈধতা উপযুক্ত নির্ধারণ করবে। তাহলে আপিল আদালত সাক্ষ্য পূর্ণ মূল্যায়ন করতে পারে, নিজের সিদ্ধান্তে উপনীত হইতে পারে, কিন্তু রিভিশন আদালত ক্ষমতা সীমাবদ্ধ এবং ফৌজদারি কার্যবিধির 435, 439, 439-এর ক ধারায় আওতায় প্রয়োগ করা যেতে পারে। 439-এর ক-এর 4 ধারা অনুসারে রিভিশন ক্ষমতা বলে হাইকোর্ট বিভাগে খালাসের সিদ্ধান্তে দণ্ডে পরিণত করতে পারে না। এটা একটু মাথায় রাখতে হবে। কি করতে পারে না? খালাসের সিদ্ধান্ত আপনাকে কি করতে পারবো না? দণ্ডে পরিণত করতে পারে না। কিন্তু 423-এর 1 অনুসারে খালাসের ক্ষেত্রে আপিল ক্ষমতা বলে হাইকোর্ট বিভাগ খালাসের বিরুদ্ধে দণ্ড পরিণত করতে পারে, সেটা আপিলে পারা যায়। যে ক্ষেত্রে দায়রা জজ 439-এর ক-এর 4 ধারা রিভিশন ক্ষমতা প্রয়োগ করেছে, সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগ দ্বিতীয় রিভিশন প্রয়োগ করতে পারে না। অর্থাৎ ফৌজদারি কার্যবিধির অধীন দ্বিতীয় রিভিশনের কোনো সুযোগ নেই। অন্যদিকে ফৌজদারি কার্যবিধিতে কতিপয় ক্ষেত্রে দ্বিতীয় আপিলের সুযোগ আছে, খালাসের বিরুদ্ধে দ্বিতীয় আপিলের সুযোগ আছে। ফৌজদারি কার্যবিধির অধীন আপিলযোগ্য মামলার আপিল দায়ের না করলে যে ব্যক্তি আপিল করতে পারত সে ব্যক্তির আবেদন ক্রমে উক্ত বিষয়ে রিভিশন আকারে কোনো কার্যধারা গ্রহণ করা যাবে না। আপিলযোগ্য মামলার আপিল না করলে উক্ত বিষয়ে রিভিশন চলবে না। অন্য কোনো আইনে আপিলের বিধান থাকলে কিন্তু আপিল দায়ের না করলে সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করা যেতে পারে। এরপর দেখেন, দায়রা আদালত ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে কিভাবে এবং কোথায় আপিল দায়ের করা যেতে পারে এবং কে আপিল দায়ের করতে পারে। তাহলে দায়রা আদালত বা ম্যাজিস্ট্রেট প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপনি কোথায় আপিল দায়ের করা যাইতে পারে। দেখেন, দায়রা আদালত প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে, আর ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে দায়রা জজের নিকট আপিল করতে হবে। এই দুই জায়গায় আপিল করা যায়। দায়রা আদালত প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল 417-1-এর ক ধারা অনুসারে সরকারের পক্ষে পাবলিক প্রসিকিউটর যে কোনো দায়রা আদালত কর্তৃক মূল মামলায় বা আপিলে প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে পারে, কারণ এরা ডবল আপিল করার সুযোগ আছে, দ্বিতীয় আপিলের সুযোগ আছে। অন্যদিকে 417-2 অনুসারে 2 ধারা বলা হয়েছে, নালিশের ভিত্তিতে দায়েরকৃত মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আইনগত ভুল বা ন্যায় বিচার ব্যর্থ হলে অভিযোগকারী যে কোনো দায়রা আদালত কর্তৃক মূল মামলায় বা খালাসের আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে পারে। এরপর ম্যাজিস্ট্রেট কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে, ম্যাজিস্ট্রেট প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে দায়রা জজের নিকট আপিল দায়ের করতে পারে। 417-1-এর খ ধারা অনুসারে সরকার পক্ষে অথবা পাবলিক প্রসিকিউটর ম্যাজিস্ট্রেট কর্তৃক মূল মামলায় বা আপিলে প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে দায়রা জজের নিকট আপিল দায়ের করতে পারে। অন্যদিকে 417-এর খ ধারায় বলা হয়েছে, নালিশের ভিত্তিতে দায়েরকৃত মামলায় প্রদত্ত খালাস আদেশের কোনো আইনগত ভুল হলে, ন্যায় বিচার ব্যর্থ হলে অভিযোগকারী যে কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক মূল মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে দায়রা জজের নিকট আপিল দায়ের করতে পারে। খালাস আদেশের বিরুদ্ধে যে আপিল করতে পারে 417 ধারা অনুসারে সরকার পক্ষে পাবলিক প্রসিকিউটর খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে। অন্যদিকে 417-2 অনুসারে নালিশি মামলায় নালিশি মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে নালিশকারী অভিযোগকারী আপিল করতে পারে। শুধুমাত্র এখানে নালিশি মামলায় হইলে হবে। মূল মামলায় বিচার বা আপিলে প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর আপিল করতে পারে। শুধুমাত্র মূল মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে নালিশকারী আপিল করতে পারে। অর্থাৎ দ্বিতীয় আপিল করতে পারে না কে? নালিশকারী। এরপর দেখেন, দায়রা আদালত প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে কোথায় এবং কিভাবে আপিল দায়ের করা যেতে পারে, এরূপ আপিল দায়ের করতে পারে। দেখেন, দায়রা আদালত খালাস আদেশের বিরুদ্ধে আমরা একটু আগে দেখেছিলাম যে 417-1-এর ক ধারা অনুসারে সরকার পক্ষে পাবলিক প্রসিকিউটর যে কোনো দায়রা আদালত কর্তৃক মূল মামলায় বা আপিলে প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে পারে। এরপরে অন্যদিকে 417-2-এর ক ধারায় বলা হয়েছে, নালিশের ভিত্তিতে দায়েরকৃত মামলায় প্রদত্ত খালাস আদেশের কোনো আইনগত ভুল হলে অথবা ন্যায় বিচার ব্যর্থ হলে
অভিযোগকারী যে কোনো দায়রা আদালত কর্তৃক মূল মামলায় অথবা প্রদত্ত খালাস বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে পারে। এরপরে হলো খালাস বিরুদ্ধে যে আপিল দায়ের করতে পারে 417 ধারা অনুসারে সরকারের পক্ষে পাবলিক প্রসিকিউটর অর্থাৎ খালাস বিরুদ্ধে আপিল করতে পারে। অন্যদিকে 417 ধারা অনুসারে নালিশি মামলায় অর্থাৎ প্রদত্ত খালাস বিরুদ্ধে নালিশকারী বা অভিযোগকারীও আপিল দায়ের করতে পারে। মূল মামলায় বিচার বা আপিল প্রদত্ত খালাস বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর আপিল করতে পারে, যেক্ষেত্রে মূল মামলায় প্রদত্ত খালাস বিরুদ্ধে নালিশকারী আপিল করতে পারে। এবার আমরা দেখি খালাস এবং অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল চলে কি। আমরা ইতিমধ্যে খালাসের কথা দেখে ফেলেছি। খালাসের বিরুদ্ধে আমরা আপিল কোথায় করব সেটা আমরা দেখেছি। দায়রা হইলে আপনার হচ্ছে হলো হাইকোর্টে, আর ম্যাজিস্ট্রেট হইলে দায়রাতে। এই বিষয়টা আমরা দেখে ফেলেছি, একই কথাবার্তা, সেম ম্যাজিস্ট্রেট কর্তৃকও কথা একইটা। এখন হলো অপর্যাপ্ত দণ্ডাদেশ 417 ক কি বলা আছে, অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপনি কোথায় আপিল করবেন। তাহলে এখানে একটু জিনিস বুঝার আছে, মনে রাখার বিষয় আছে। দেখেন, অপর্যাপ্ত দণ্ডাদেশ 417 ক ধারা পাবলিক প্রসিকিউটর অভিযোগকারী আপিল দায়ের করতে পারে, দুজনেই পারে। তবে পাবলিক প্রসিকিউটর কর্তৃক অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবে কোথায়, যে কোনো আদালত কর্তৃক বিচারে প্রদত্ত যে কোনো দণ্ডের ক্ষেত্রে উক্ত দণ্ডের বিরুদ্ধে অপর্যাপ্ততার কারণে পাবলিক প্রসিকিউটর অর্থাৎ এখানে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবে। এখানে একটু রিস্ট্রিকশন দেওয়া হয়েছে, মানে অর্থাৎ রাষ্ট্রপক্ষ সবসময় আপিল করবে হাইকোর্টে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে। কিন্তু অভিযোগকারী সেম, ওই যে আপনারা দণ্ডের বিরুদ্ধে যেভাবে আপিল দেওয়া হইতো সেম ভাবে করা যাবে, তিনটাতেই করা যাবে। দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হইলে আপনার হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, আবার এই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল কোনো দিলে সেটা চলে যাবে হলো আপনার দায়রাতে, দায়রা দিলে সেটা চলে যাবে হলো হাইকোর্টে। তিন জায়গায় আপিলটা করা যাবে। দেখেন 417 ধারা বলা হয়েছে, 17 ক এর 2 ধারায় বলা হয়েছে যে কোনো আদালত কর্তৃক বিচারে প্রদত্ত দণ্ডের ক্ষেত্রে উক্ত দণ্ডের বিরুদ্ধে উহার অপর্যাপ্ততার কারণে অভিযোগকারী কমপ্লেন আপিল দায়ের করতে পারে। সুতরাং রাষ্ট্রপক্ষ বা পাবলিক প্রসিকিউটর অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করে তাহলে হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে। কিন্তু অভিযোগকারী অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করে তাহলে আপিল দায়ের করতে হবে সংশ্লিষ্ট আপিল আদালতে। তাহলে আপিলেট কোর্ট কোনগুলো, ওই যে তিনটা, দণ্ডের বিরুদ্ধে যে 3 জায়গায় আপিল করা যাবে 3 জায়গায় করা যাবে। এই জিনিসটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে, অনেকেই ভুল করবেন এই জায়গাতে। এখন যে যে অবস্থায় ফৌজদারি আদালত কর্তৃক প্রদত্ত দণ্ডগুলো আপিলযোগ্য নয় তা উল্লেখ করুন। তাহলে দেখেন, যে সকল দণ্ড আপিলযোগ্য না সেগুলো কি 412 ধারাতে বলা আছে দোষ স্বীকারের ক্ষেত্রে। হ্যাঁ, 412 ধারায় বলা হয়েছে আসামি দোষ স্বীকার করলে সেটার ভিত্তিতে আসামিকে দণ্ডিত করা হলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। 412 ধারা অনুসারে দণ্ডিত ব্যক্তি আপিল করতে পারবে না যদি সে দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ডিত হয়। এমন দণ্ড দায়রা আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত হয়। কিন্তু উক্ত দণ্ডাদেশের পরিমাণ বা যুক্তিকতা বিষয়ে আপিল দায়ের করা যাবে। যেমন দোষ স্বীকারের পর যদি অধিক দণ্ড দিলে দণ্ডের পরিমাণ বৈধতার বিষয়ে আপিল করা যাবে। বলবেন যে আমি তো দোষ স্বীকার করেছি দণ্ড কমানোর জন্য, আমি তো খালাস চাচ্ছি না বা আমাকে দণ্ড মাফ করতে মওকুফ করতে চাইতেছি না, তো সেক্ষেত্রে দণ্ডটা কমানোর জন্য উনি আপিল করতে পারবে। এই বিষয়টা মাথা রাখতে হবে, এটা একটু ব্যতিক্রম। এরপর হলো ফেটি কেস বা তুচ্ছ মামলার ক্ষেত্রে আপিল নেই। 413 ধারাতে বলছে দায়রা আদালত 1 মাসের কারাদণ্ড প্রদান করে। দায়রা আদালত কি করবে, অনধিক 1 মাসের যদি কারাদণ্ড প্রদান করে তাহলে সেক্ষেত্রে আপিল করা যাবে না। দায়রা আদালত বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অন্য কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 50 টাকার অর্থদণ্ড প্রদান করে তাহলে আপিল করা যাবে না, এর বেশি হলে করা যাবে। আর দায়রা আদালত ছাড়া যদি এখানে যদি অন্য ম্যাজিস্ট্রেট যারা আছে অর্থাৎ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছে এরা যদি একদিনের কারাদণ্ড দেয় তুচ্ছ মামলার ক্ষেত্রে সেক্ষেত্রে আপিল করা যাবে। শুধুমাত্র বলছে দায়রা আদালত অনধিক 1 মাসের কারাদণ্ড দিলে প্রদান করলে আপিল করা যাবে না। এগুলো একটু মাথায় রাখতে হবে, একটু ব্যতিক্রম আছে, মনে রাখতে হবে। অন্যদিকে যদি আদালত শুধুমাত্র জরিমানা আরোপ করে, শুধুমাত্র জরিমানা প্রদানে ব্যর্থতার কারণে আদালত দণ্ড আরোপ করলে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। জরিমানা করলে সেক্ষেত্রে আপিল করা যায় না। এরপরে দেখেন সংক্ষিপ্ত বিচারে কতিপয় দণ্ডের বিরুদ্ধে আপিল নেই। 414-তে বলতেছে 260 ধারায় সংক্ষিপ্ত বিচারের পদ্ধতিতে ম্যাজিস্ট্রেট 200 টাকা জরিমানা করলে সেক্ষেত্রে আপিল করা যাবে না। তাহলে 200 টাকার উপরে করলে নিশ্চয়ই যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন আপিল নিষ্পত্তির ক্ষেত্রে আপিল আদালতের কি কি ক্ষমতা আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
ফৌজদারি কার্যবিধি 423 ধারায় ফৌজদারি আপিল নিষ্পত্তিতে আপিল আদালতের ক্ষমতা আলোচনা করা হয়েছে। বলছে যে আপিল খারিজ করতে পারে যদি আপিলের কোনো কারণ না থাকে। আপিল আদালত আপিলটা খারিজ করে দিতে পারে। খালাসের ক্ষেত্রে আপিল নিষ্পত্তি করতে পারে, অর্থাৎ খালাস আদেশ বাতিল পরিবর্তন করতে পারে, অধিকতর অনুসন্ধানের আদেশ দিতে পারে, অভিযুক্তকে পুনরায় বিচারের জন্য নির্দেশ দিতে পারে বা অভিযুক্তকে দোষী পেলে আইন অনুযায়ী শাস্তি দিতে পারে। এবং দণ্ডাদেশের ক্ষেত্রে কি করতে পারে? শাস্তি বাতিল করতে পারে, আসামিকে খালাস বা অব্যাহতি দিতে পারে, পুনরায় আসামিকে বিচারের আদেশ দিতে পারে বা বিচারের জন্য প্রেরণ করতে পারে, শাস্তি বহাল রেখে নিম্ন আদালতের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে এবং সিদ্ধান্ত পরিবর্তন না করে শাস্তি কমাতে পারে, শাস্তি কমিয়ে না কমিয়ে বা সিদ্ধান্ত পরিবর্তন না করে শাস্তি প্রকৃতি পরিবর্তন করতে পারে। এরপর হলো দণ্ড বৃদ্ধির ক্ষেত্রে, হ্যাঁ, নিম্ন আদালতের সিদ্ধান্ত শাস্তি পরিবর্তন করতে পারে, আসামিকে খালাস বা অব্যাহতি দিতে পারে, উচ্চ অপরাধ বিচার করতে বা ইখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক পুনরায় বিচারের জন্য আদেশ দিতে পারে, শাস্তি বহাল বা আদেশ পরিবর্তন করতে পারে এবং আদালতের সিদ্ধান্ত পরিবর্তন বা পরিবর্তন ব্যতীত শাস্তির প্রকৃতি পরিবর্তন করতে পারে, শাস্তির পরিমাণ কমাতে পারে। অন্যদিকে আদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আদেশ কোনো পরিবর্তন বা বাতিল করতে পারে। আপিল আদালত যেমনটি উপযুক্ত মনে করেন তেমন সংশোধন করতে পারে, আনুষঙ্গিক আদেশ দিতে পারে। অভিযুক্ত যে অপরাধ করেছে সেই অপরাধের জন্য যে শাস্তি দেওয়া যেত আপিল আদালত তার থেকে অধিক দণ্ড দিবে না, শাস্তি বাড়াইতে পারবে না, বাট সেম কাজগুলো করতে পারবে আর কি। আপিল আদালত কর্তৃক দণ্ড বৃদ্ধি বা হ্রাস সংক্রান্ত বিধানবলী সংক্ষেপে আলোচনা করুন। 417 ক ধারায় অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে 417 ক ধারায় দণ্ডবৃদ্ধির আপিল করা হলে শুধুমাত্র উক্ত ক্ষেত্রে আপিল আদালত শাস্তি বৃদ্ধি করতে পারে। এক্ষেত্রে দণ্ডবৃদ্ধির বিরুদ্ধে অভিযুক্তের কারণ দর্শানোর সুযোগ দিতে হবে। অন্যদিকে 423-এর ডবল খ ধারা অনুসারে আপিল আদালত শাস্তি হ্রাস করতে পারে, শাস্তি হ্রাস করে বা না করে শাস্তির প্রকৃতি পরিবর্তন করতে পারে। যে ক্ষেত্রে দণ্ডের বিরুদ্ধে অভিযুক্ত আপিল করেছে বা যে ক্ষেত্রে আপিল আদালত উক্ত দণ্ড 423-এর খ ধারায় হ্রাস করতে পারে, দণ্ডের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আপিল আদালত শাস্তি হ্রাস করতে পারে কিন্তু শাস্তি বৃদ্ধি করতে পারে না। 407, 408, 410 ধারায় অভিযুক্ত দণ্ডের বিরুদ্ধে আপিল করলে আপিল আদালত উক্ত শাস্তি বৃদ্ধি করতে পারে না। 423 ধারায় আরো বলা হয়েছে অভিযুক্ত যে অপরাধ করেছে সেই অপরাধের জন্য শাস্তি দেওয়া যেত, কিন্তু আপিল আদালত তার থেকে অধিক দণ্ড দিবে না। সুতরাং দণ্ডের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে শাস্তি বৃদ্ধি করার কোনো সুযোগ নেই। এরপরে আমরা দেখি হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতাগুলো আলোচনা করব। ফৌজদারি কার্যবিধি 423, 426, 427, 428 এই দ্বারা আপিল আদালতকে প্রদত্ত ক্ষমতা হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা প্রয়োগকালে প্রয়োগ করতে পারে। সুতরাং হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা প্রয়োগকালে আপিল আদালত আপিল নিষ্পত্তির সময় 423 দ্বারা যে ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারেন অনুরূপ ক্ষমতা রিভিশন আদালতও প্রয়োগ করতে পারে, বা দণ্ড স্থগিত করে আসামিকে জামিনে মুক্তি দিতে পারেন, অভিযুক্তকে গ্রেপ্তার করতে বা ওয়ারেন্ট ইস্যু করতে পারেন, অতিরিক্ত সাক্ষ্য নিতে পারেন। তবে 439-এর 4 ধারায় বলা হয়েছে সত্য সাপেক্ষ প্রয়োগ করতে হবে। 338 ধারার অভিযুক্তকে ক্ষমা প্রদানের জন্য যে কোনো আদালতকে প্রদত্ত ক্ষমতা হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা প্রয়োগকালে প্রয়োগ করতে পারে, অর্থাৎ রিভিশন ক্ষমতা প্রয়োগকালে হাইকোর্ট বিভাগ অভিযুক্ত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শনের নির্দেশ দিতে পারে। রিভিশন ক্ষমতা প্রয়োগে হাইকোর্ট বিভাগ দণ্ড বৃদ্ধি করতে পারে। রিভিশন ক্ষমতা প্রয়োগকালে হাইকোর্ট বিভাগ বিচারাধীন অপরাধ ম্যাজিস্ট্রেট কর্তৃক দণ্ড প্রদত্ত হলে হাইকোর্ট বিভাগ সেই অপরাধের জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আসামিকে যে শাস্তি দিতে পারত তার অপেক্ষা অধিক দণ্ড দিবে না। অর্থাৎ এখানে ম্যাজিস্ট্রেটের যে পাওয়ার আছে সেটাই থাকবে। রিভিশন ক্ষমতা প্রয়োগে হাইকোর্ট বিভাগ খালাসের আদেশ দণ্ডে পরিণত করতে পারবে না। যদি খালাস দিলে রিভিশন আদালত সেই ক্ষেত্রে দণ্ড দেওয়ার কোনো সুযোগ নাই। দায়রা জজ রিভিশন ক্ষমতা প্রয়োগে যে আদেশ প্রদান করে সে আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগ রিভিশন আকারে কোনো কার্যক্রম গ্রহণ করবে না। ফৌজদারি কার্যবিধির আপিলের বিধান আছে, এমন মামলায় আপিল না করলে হাইকোর্ট বিভাগ ক্ষেত্রে রিভিশন গ্রহণ করবে না। 435 ধারা হাইকোর্ট বিভাগ নিম্ন আদালতের নথি তলব করতে পারে, অধ্যস্থন আদালত কর্তৃক
প্রদত্ত কোনো সিদ্ধান্ত, শাস্তি বা আদেশের বৈধতা, যৌক্তিকতা নির্ধারণ করতে পারে, নথি তলবের সময় শাস্তি কার্যকর স্থগিত করতে পারে, যে ক্ষেত্রে অভিযুক্ত কারাবাসে আটক থাকে, নথি পর্যালোচনাধীন রেখে অভিযুক্তকে জামিনে মুক্তি দিতে পারে। 436 ধারায় হাইকোর্ট বিভাগ অধিকতর তদন্ত অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। 203 বা 204 ধারা নালিশ খারিজ হয়েছে বা যে ক্ষেত্রে অভিযুক্তকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরপরে দেখেন হাইকোর্ট বিভাগ ও দায়রা জজ রিভিশন ক্ষমতা। আগের কথাবার্তা, একটি রিভিশন আদালত খালাস আদেশকে সাজার আদেশে রূপান্তর করতে পারে কি? তাহলে দায়রা জজের রিভিশন সংক্রান্ত ক্ষমতা 439 ধারায় রিভিশন ক্ষমতা বলে যেসব ক্ষমতা প্রয়োগ করতে পারে। আমরা একটু আগে বলছিলাম যে ফৌজদারি কার্যবিধি 423, 426, 427, 428 ধারার অধীন আপিল আদালতকে প্রদত্ত ক্ষমতা দায়রা জজে ক্ষমতা, এটা কি করতে পারবে? দায়রা জজ রিভিশন ক্ষমতাও প্রয়োগ করতে পারবে। আপিল আদালত যেরকম পারবে এখানে রিভিশনও সেটাই পারবে। দায়রা জজ রিভিশন ক্ষমতা প্রয়োগকালে আপিল আদালত আপিল নিষ্পত্তি করতে 423 দ্বারা যে যে ক্ষমতা প্রয়োগ করতে পারে অনুরূপ ক্ষমতা রিভিশন আদালত প্রয়োগ করতে পারে। দণ্ড স্থগিত করে আসামিকে জামিনে মুক্তি দিতে পারে, অভিযুক্তকে গ্রেপ্তার করে ওয়ারেন্ট ইস্যু করতে পারে, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে। রিভিশন ক্ষমতা প্রয়োগের দায়রা জজ 338 দ্বারা ক্ষমা প্রদর্শন নির্দেশ দিতেও পারে, কিন্তু রিভিশন ক্ষমতা প্রয়োগে দায়রা জজ দণ্ড বৃদ্ধি করে না, দণ্ড বাড়াইতে পারে না। ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত দণ্ড প্রদত্ত হলে রিভিশন দায়রা জজ সেই অপরাধের জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আসামিকে যে শাস্তি দিতে পারত তা অপেক্ষা অধিক দণ্ড দিবে না। অর্থাৎ ম্যাজিস্ট্রেটের যে পাওয়ার সেম পাওয়ারটাই থাকবে দণ্ড দেওয়ার, এটা বেশি যাইতে পারবে না, কারণ উনি এখানে রিভিশনে গেছে। বাট মামলাটা তো অ্যাকচুয়ালি এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে থাকার দরকার ছিল, বা প্রথম বা দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের যে মামলা। রিভিশন ক্ষমতা প্রয়োগ করে দায়রা জজ খালাসের আদেশ দণ্ডে পরিণত করতে পারো না, এটি একটু মাথায় রাখতে হবে যে রিভিশন ক্ষমতা প্রয়োগ করে দায়রা জজ কি করতে পারো না, যেখানে খালাস দেওয়া হয়েছে সেখানে দণ্ড দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে 435 দ্বারা দায়রা জজ নিম্ন আদালতের নথি তলব করতে পারে, অধস্তন আদালত কর্তৃক প্রদত্ত কোন সিদ্ধান্ত, শাস্তি, আদেশের বৈধতা, যৌক্তিকতা নির্ধারণ করতে পারে, নথি তলবের সময় শাস্তি কার্যকর স্থগিত রাখতে পারে, এবং যে ক্ষেত্রে অভিযুক্ত কারাবাসে আটক থাকে নথি পর্যালোচনাধীন রেখে অভিযুক্তকে জামিনে মুক্তি দিতে পারে। 436 ধারায় দায়রা জজ অধিকতর অনুসন্ধান নির্দেশ দিতে পারে, যে ক্ষেত্রে 203, 204 ধারা নালিশ খারিজ হয়েছে সেক্ষেত্রে অভিযুক্তকে অব্যাহতিও দিতে পারে। রিভিশন ক্ষমতা কালে খালাস আদেশের সাজায় রূপান্তর। একটু আগে আমরা বলছিলাম রিভিশন ক্ষমতাকালে হাইকোর্ট বিভাগ খালাসের আদেশ সাজায় রূপান্তর করতে পারে না। ফৌজদারি কার্যবিধি 439 4 ধারা, এটা একটু গোল করেন দেখান যে এটা ধারায় বলা হয়েছে এই ধারায় কোনো কিছুই খালাসের সিদ্ধান্ত দণ্ডে পরিণত করার কোনো সুযোগ দেওয়া হয়নি। সুতরাং রিভিশন ক্ষমতা কালে হাইকোর্ট বিভাগ খালাস আদেশের সাজায় রূপান্তর করতে পারে না। এরপরে দেখেন ফৌজদারি ডিভিশন মামলা শুনানিতে হাইকোর্ট বিভাগ দায়রা জজের ক্ষমতা আলোচনা করুন। কি কি ক্ষমতা আছে? ক্ষমতা প্রয়োগ করে আদালত কি খালাস আদেশকে রদ করে শাস্তি প্রদান করতে পারে? আবার আগের কথাটাই বলছে, কি বলছে? সেম। তাহলে রিভিশন ক্ষমতা আগের গুলোই মোটামুটি এই কাজগুলো করতে পারে, এগুলো সবই পারে। তারপরে হলো আমরা লাস্টে বলছি কি পারে না, সাজায় রূপান্তর করতে পারে না। 439 4 বলা আছে কি কোনো খালাসকে দণ্ডে রূপান্তর করতে পারে না, অর্থাৎ ক্ষয়কার কা দ খাদে ফেলতে পারবে না, খালাস খাদে ফেলা যাবে না তাকে। হ্যাঁ, আমরা আঞ্চলিক ভাষায় খাদে ফেলতে পারবে না, খদি খালাস দরে দণ্ড, এখানে দণ্ড দেওয়া যাবে না, খাদ হবে না এখানে। আশা করছি মনে থাকবে, খাদ দিয়ে মনে রাখার চেষ্টা করেন। একটি রিভিশন আদালত যখন সাজার আদেশ বহাল রাখে, উক্ত আদেশের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত আপিলকারী কি ধরনের প্রতিকার আছে? দায়রা জজের নিকট রিভিশন আবেদন করেছে, রিভিশন দায়রা জজের সিদ্ধান্ত সে মর্মে চূড়ান্ত বলে গণ্য হবে, কারণ সেক্ষেত্রে সাজাপ্রাপ্ত আসামি দ্বিতীয় রিভিশন হাইকোর্ট বিভাগে দায়ের করতে পারবে না। এই ক্ষেত্রে অর্থাৎ এই নয় যে যে কোনো প্রতিকার নেই, ন্যায় বিচারের সাথে আদালতের কার্য প্রক্রিয়ার অপব্যবহার রোধ করতে হাইকোর্ট বিভাগ সংসদ বিভাগ থেকে আপিল ও 561 দ্বারা আবেদন করতে পারবে, তবে আপনি দ্বিতীয় রিভিশনের কোনো সুযোগ নাই। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা একটু বেইল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে একটু দেখার চেষ্টা করি। জামিনত্ব কি আসলে? জামিন ও জামিননামা বলতে কি বুঝেন? ফৌজদারি কার্যবিধিতে জামিনের কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। সাধারণত পুলিশের হেফাজত হতে মুক্তি দিয়ে অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট দিনে সময়ে আদালতে হাজির হওয়ার শর্তে জামিনদারের নিকট সমর্পণ
করাকে জামিন বলে। জামিন ব্যক্তিটির মৌলিক ধারণা হলো যে কোনো ব্যক্তিকে পুলিশ হেফাজত হতে প্রতিশ্রুতিদাতা বা জামিনদারের হাতে অর্পণ বা উক্ত প্রতিশ্রুতিদাতা এমন ব্যক্তি যিনি আদালত যখনই প্রয়োজন মনে করে তখনই অভিযুক্ত ব্যক্তিকে আদালতে উপস্থিত করার জন্য প্রতিশ্রুতি দেয়। আইনি পরিভাষায় জামিন অর্থ হলো প্রাতিষ্ঠানিক হেফাজত হতে কারাবন্দীকে সাময়িক মুক্তি দেওয়া, পরবর্তী শুনানির জন্য নির্ধারিত দিনে উক্ত ব্যক্তির হাজিরার নিশ্চয়তার বিনিময়ে। জামিননামা কি? জামিননামা হলো আদালতের রাখা একটা নির্দিষ্ট ফর্ম। যে ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে সেই ব্যক্তি এটা পূরণ করে সম্পাদন করে এবং আদালত বা পুলিশ যে পরিমাণ অর্থ নির্ধারণ করে জামিননামায় উল্লেখ থাকে। এরপরে আমরা চলে যাই জামিনযোগ্য বা জামিন অযোগ্য অপরাধ বলতে কি বুঝায়। গুরুত্বপূর্ণ, ফৌজদারি কার্যবিধি 4 খ জামিনযোগ্য। আমরা বলছিলাম না এ ফর আপিল, বি ফর বেল, এই সাইডের বিতে হলো বেল, জামিন। জামিন অযোগ্য অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে। তাইলে দ্বিতীয় তফসিলে জামিনযোগ্য হিসেবে দেখানো হয়েছে বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে যে সকল অপরাধ জামিনযোগ্য করা হয়েছে। এগুলো কোথায় পাবেন, কোনগুলো জামিনযোগ্য, কোনগুলো জামিন অযোগ্য? পেনাল কোডের যে ধারাগুলো, শাস্তিগুলো আছে সবগুলোই ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে আপনার ওখানে বলা আছে, 8টা কলাম আছে, ওখানে বলা আছে কোন ধারাটা জামিনযোগ্য কোনটা জামিন অযোগ্য। তাহলে জামিনযোগ্য অপরাধ ব্যতীত অন্যান্য অপরাধ জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে, যেমন খুন, নিন্দনীয় হত্যা, ডাকাতি জামিন অযোগ্য অপরাধ। অন্যদিকে স্বেচ্ছায় জখম করা, অন্যায়ভাবে অবরোধ, আটক করা জামিন যোগ্য অপরাধ। এরপরে দেখেন, দণ্ডবিধিতে অন্যান্য আইনে বর্ণিত কোন অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য তা কিভাবে নির্ধারণ করা হয়। এটাও বার কাউন্সিল 2000 সালে আসছিল। জামিনযোগ্য জামিন অযোগ্য অপরাধ নির্ণয়। কোন অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য? ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল অর্থাৎ সেকেন্ড শিডিউলে 5ম কলাম ধারা বুঝতে হয় যে অন্য আইনে কোনো অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য করা হয়েছে, সেটা উক্ত আইনের বিধান অনুসারে নির্ধারণ করা যায়। কিন্তু কিছু বিশেষ আইন আছে যেগুলো অপরাধগুলো জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য সেক্ষেত্রে কিছু বলা হয়নি। যেমন বিশেষ ক্ষমতা আইন 1974-এর অধীনে উল্লেখিত অপরাধের বিষয়ে জামিন সংক্রান্ত কোনো বিধান নেই, সেহেতু ফৌজদারি কার্যবিধি জামিন সংক্রান্ত সাধারণ বিধানগুলো বিশেষ ক্ষমতা আইন 1974 উল্লেখিত অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অন্যদিকে নারী শিশু নির্যাতন দমন আইন 2000-এর 19 ধারায় এই ধারার অধীন অপরাধসমূহ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য সেটা উল্লেখ করা হয়নি, বরং জামিন মঞ্জুর বা নামঞ্জুর ট্রাইব্যুনাল কি প্রক্রিয়া অনুসরণ করবে, তা কখন জামিন দিতে পারে সেগুলো বর্ণনা করা হয়েছে। সুতরাং জামিন সংক্রান্ত এই আইন বিধানের সাথে সাথে ফৌজদারি কার্যবিধি জামিন সংক্রান্ত বিধানও প্রযোজ্য হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখেন, জামিন পাওয়ার আসামির অধিকার, এটা তার প্রতি আনুকূল্য নয়, অর্থাৎ জামিনযোগ্য জামিন অযোগ্য উভয় অপরাধের ক্ষেত্রে এই ধারণার প্রয়োগযোগ্যতা আলোচনা করুন। তাহলে এখানে কি বলতে, জামিন পাওয়া আসামির অধিকার, এটা তার আনুকূল্য নয়। এই জিনিসটা কি? জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন পাওয়া আসামির অধিকার, অন্যদিকে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামিকে জামিনে মুক্তি পেতে পারে, কিন্তু এমন অপরাধের ক্ষেত্রে জামিন দেওয়ার সুযোগ সীমিত। আসামির জামিন পাওয়াটা আদালতের অর্থাৎ অনুগ্রহের উপর নির্ভর করে। এখানে অধিকার হিসেবে জামিন মঞ্জুর করা হয়, সেক্ষেত্রে অভিযোগে বর্ণিত অপরাধটি জামিনযোগ্য হইতে হবে। তাইলে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে কোন নারী, শিশু, অসুস্থ, অক্ষম জামিন অযোগ্য অপরাধ মানে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে নারী, শিশু 497 ধারা অনুসারে জামিনে মুক্তি দেওয়া যেতে পারে। যেগুলো জামিন অযোগ্য অপরাধ, এখানে নারী, শিশু, অসুস্থ, অক্ষম হইলে 497 ধারায় জামিনে মুক্তি দেওয়া যেতে পারে। তবে এমন ক্ষেত্রে নারী, শিশু, অসুস্থ, অক্ষম জামিন পাওয়াটা অধিকার হিসেবে দাবি করতে পারে না। জামিন পাওয়ার আসামির অধিকার তার প্রতি আনুকূল্য নয়। জামিনযোগ্য জামিন অযোগ্য উভয় অপরাধের ক্ষেত্রে এই ধারণার প্রয়োগযোগ্যতা নিম্ন আলোচনা করা হলো। জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন। ফৌজদারি কার্যবিধি 496 দ্বারা বলা হয়েছে, জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে অভিযোগে আটককৃত ব্যক্তিকে জামিনে মুক্তি দিতে হবে যদি জামিনের জন্য আদালতের নিকট আবেদন করা হয়। 496 দ্বারা ব্যবহৃত শ্যাল বি রিলিজ অন বেল, এই কারণে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দিতে আদালতের প্রতি বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। জামিনযোগ্য অপরাধের অভিযোগ গ্রেপ্তারকৃত ব্যক্তি অধিকার হিসেবে জামিন পাওয়ার অধিকারী। এমন অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর করতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করার কোনো সুযোগ নেই। জামিন মঞ্জুর করতে অভিযুক্ত ব্যক্তির প্রতি অনুগ্রহ প্রকাশের কোনো সুযোগ নেই। এমনকি জামিনযোগ্য অপরাধে দণ্ডিত অভিযুক্ত আপিলে অধিকার হিসেবে জামিন পাওয়ার অধিকারী। এরপর হলো জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন। জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর
সুযোগ আছে, কিন্তু এটা সীমিত। 497 দ্বারা বলা হয়েছে জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া যেতে পারে, কিন্তু কিন্তু মুক্তি দেওয়া হবে না যদি বিশ্বাস করা যুক্তিযুক্ত কারণ থাকে যে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন শাস্তিযোগ্য কোনো অপরাধে দোষী। সুতরাং 497 দ্বারা প্রথমে অভিযুক্তকে জামিন পাওয়া আদালতের এখানে অনুগ্রহের বিষয়, দ্বিতীয়ত মৃত্যুদণ্ড, যাবজ্জীবন শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্তকে আদালত জামিন দিবে না। 497 ধারার অভিযুক্ত জামিন পাওয়ার অধিকার মর্মে দাবি করতে পারে না, বিষয়টি আদালতের অনুগ্রহের উপর নির্ভর করে। সুতরাং 497 ধারা কতিপয় ক্ষেত্রে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে কোনো অভিযুক্তকে জামিনে মুক্তি দিতে পারে যদি তার বয়স 16 বছরের নিচে হয়। কারো বয়স যদি 16 বছরের নিচে হয়, সে যদি একজন নারী হয়, সে যদি অসুস্থ বা পীড়িত হয়, তাইলে সেক্ষেত্রে তাকে জামিন দেওয়া যেতে পারে এই বিষয়ে। তবে উক্ত নারী, শিশু, অসুস্থ, অক্ষম ব্যক্তি জামিন পাওয়াটা অধিকার হিসেবে দাবি করতে পারবে না। সুতরাং এটা সুস্পষ্ট, জামিন অযোগ্য অপরাধের অধিকার হিসেবে অভিযুক্ত জামিনে মুক্তি পেতে পারে না। জামিন মঞ্জুর করা আদালতের অনুগ্রহ বা আনুকূল্যের বিষয়। জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন পাওয়া অভিযুক্ত ব্যক্তির অধিকার, আর জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন পাওয়াটা আদালতের অনুগ্রহের বিষয়। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন, জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যায়, ওই যে যেটা বললাম, করা যাবে। 16 বছর বয়স, নারী হলে, অসুস্থ পীড়িত হইলে সেক্ষেত্রে করা যাবে। যেমন যে ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত নুরুল হুদা বনাম 55 ডিএলআর এই মামলায় বলা হয়েছে 6 বছর যাবৎ সে প্রোস্টেট গ্রন্থি বা মূত্র নালী সংক্রমণে ভুগছিল, তাইলে তাকে জামিনে মুক্তি প্রদান করে, এরকম সুযোগ আছে। আরো কিছু বিধান আছে জামিনযোগ্য অপরাধের অনুসন্ধান চলমান রেখে জামিন দেওয়া। যেমন 497 2 ধারায় বলা হয়েছে, তদন্ত, অনুসন্ধান, বিচার যে কোনো পর্যায়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা আদালত দেখে যে অভিযুক্ত আমূল অযোগ্য অপরাধ করেছে মর্মে বিশ্বাস করার কারণ নেই, কিন্তু দোষ নির্ধারণ করতে অধিকতর অনুসন্ধান যথেষ্ট কারণ আছে, তাহলে অনুসন্ধান চলমান রেখে অভিযুক্তকে জামিনে মুক্তি দিতে পারে 120 দিনের মধ্যে তদন্ত সমাপ্ত না হলে। এখানে 167 ধারার জামিনে মুক্তি দিতে পারে বলতেছে যে অপরাধ সংগঠনের প্রাপ্ত তারিখ হতে তদন্তের আদেশ প্রাপ্তির 120 দিনের মধ্যে যদি তদন্ত সমাপ্ত না হয়, তাহলে এক্ষেত্রে অভিযুক্ত মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে যে কোনো অপরাধী 10 বছরের অধিক সেই সকল ক্ষেত্রে দায়ের আদালত অভিযুক্তকে জামিনে মুক্তি দিতে পারে 120 দিনের মধ্যে তদন্ত যদি সমাপ্ত না হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে বিচার সমাপ্ত না হলে। এখানেও একটা জামিনের বিধান চলে আসে। দেখেন, বিচার শুরু করতে অস্বাভাবিক বিলম্ব বা নির্ধারিত সময়ের মধ্যে বিচার সমাপ্ত না হলে সেক্ষেত্রে দীর্ঘ দিন ধরে অভিযুক্ত কারাভোগ করলে এমন প্রেক্ষাপটে অভিযুক্ত জামিনে মুক্তি পেতে পারে। ফৌজদারি কার্যবিধি 339 গ ধারায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বিচার সমাপ্ত না হলে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে অভিযুক্তকে জামিনে মুক্তি দিতে পারে। তো এই ক্ষেত্রে আমরা দেখেছি ক্যাপ্টেন অফশোর নুরুল হুদা বনাম রাষ্ট্র এই মামলায় বলা হয়েছে যে ফৌজদারি মামলার বিচারে অস্বাভাবিক বিলম্ব, বিশেষত যে ক্ষেত্রে বিলম্বের জন্য অভিযুক্তের কোনো দোষ নাই, সেক্ষেত্রে অস্বাভাবিক বিলম্ব অভিযুক্ত ব্যক্তির জামিনে মুক্তি কারণ হিসেবে বিবেচনা করা যেতে পারে। এগুলো বিচার সমাপ্তি কিন্তু রায় ঘোষণার পূর্বে মুক্তি। 497 এর 4 ধারা অনুসারে জামিন জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে বিচার সমাপ্তির পর এবং রায় ঘোষণার পূর্বে আদালত মুক্তি দিতে পারে যদি অভিযুক্ত কোনো অপরাধ করেনি মর্মে বিশ্বাস করার কোনো যুক্তিযুক্ত কারণ থাকে। এরপর হলো জামিন অযোগ্য অপরাধে জামিন পাওয়ার ক্ষেত্রে কিছু সুবিধা পেয়ে থাকে। ওই যেটা বললাম আমরা, এগুলাই 16 নারী অসুস্থ পীড়িত হইলে সেক্ষেত্রে এই সুবিধাগুলো পাইতে পারে। এবং আবার যে বিষয়গুলো আমরা বললাম না এখানে, যে তদন্ত শেষ করতে না পারে, সেই ক্ষেত্রে বিষয়গুলো দেখতে হবে। এরপরে কোন কোন অবস্থায় আদালত একজন জামিনে মুক্ত ব্যক্তিকে আটক করে কারাগারে প্রেরণ করতে পারে। জামিনে মুক্ত ব্যক্তিকে আটক করার জন্য পারে, সেটা হচ্ছে 497 এর 5 উপধারা বলা হয়েছে, হাইকোর্ট বিভাগ দায়রা জজ কর্তৃক জামিনে মুক্ত কোনো জামিন বাতিল করে আটকপূর্ব কারাগারে প্রেরণ করতে পারে। কিন্তু কোন প্রেক্ষাপটে জামিনে মুক্ত ব্যক্তির তা কারাগার প্রেরণ করতে পারে সে সকল প্রেক্ষাপট 97, 98 বা অন্য কোনো ধারায় বলা হয়নি। তথাপি বিভিন্ন মামলার আলোকে আমরা দেখতে পারি যে অভিযুক্ত জামিনের সুবিধা অপব্যবহার করলে অভিযুক্তকে মঞ্জুরকৃত জামিন বাতিল যোগ্য হবে। সে জামিন সুবিধা অপব্যবহার করে কিন্তু জামিনের সুবিধা অপব্যবহার করার সুস্পষ্ট প্রমাণ উপাদান ব্যতিরিক্ত মঞ্জুরকৃত জামিন বাতিল করা যাবে না। যে ক্ষেত্রে জামিনে থাকা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য ট্যাম্পারিং বা হস্তক্ষেপ করার অভিযোগ থাকে, জামিন বাতিল করে অভিযুক্তকে আটকপূর্ব কারাগারে প্রেরণ করার ক্ষমতা প্রেক্ষাপটে প্রয়োগ করতে হবে। বিশেষত
যখন এটা স্পষ্টতে প্রতীয়মান হয় যে সাক্ষ্য টেম্পারিং বা হস্তক্ষেপ করে অভিযুক্তকে বিচারে হস্তক্ষেপ করছে, তাকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে সাক্ষ্য বিনিষ্ট বা বিলীন করে দিয়ে হস্তক্ষেপ বা অভিযুক্ত এই বিষয়গুলো, হ্যাঁ, যে ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি তদন্ত বাধাগ্রস্ত করছে, জামিনে মুক্ত হয়ে সেক্ষেত্রে সে একই প্রকৃতির অপরাধ করে এবং প্রতিশোধ নিতে যে ক্ষেত্রে সহিংসতার কার্য সংগঠন করে, যে ক্ষেত্রে দেশ ত্যাগ বা নিজেকে আত্মগোপন করে, সেক্ষেত্রে জামিনদারকে হাজির করতে ব্যর্থ হয়, জামিনদার তাকে হাজির করতে ব্যর্থ হয়। এরপরে হচ্ছে হলো গ্রেপ্তারের পূর্বে জামিনের কোনো বিধান আছে কি, ওই যে আগাম জামিনের বিষয়গুলো, হ্যাঁ, ইন্টিসিপ এটা আছে যে গ্রেপ্তার পূর্বে জামিন সংক্রান্ত বিধান আছে। ফৌজদারি কাজে 1858 শুরুতে আগাম জামিন সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো বিধান উক্ত আইনে ছিল না, কিন্তু গ্রেপ্তারের আশঙ্কা রয়েছে এমন জামিনের মঞ্জুর 1978 সালে দি ল রিফর্ম অর্ডিন্যান্স ধারা 497 এর ক ধারা সংযুক্ত করা হয়েছিল। ফৌজদারি কার্যবিধিতে 497 ক ধারা সংযুক্ত করা হয়েছিল, কিন্তু জামিন অযোগ্য অপরাধ করেছে এই মর্মে গ্রেপ্তার হতে পারে মর্মে বিশ্বাস করার কারণ আছে এমন কোন ব্যক্তিকে জামিনে মুক্তিতে 497 ক ধারা হাইকোর্ট বিভাগ, দায়রা জজ, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। তবে দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট 1982 দ্বারা উক্ত বিধান বাতিল করা হয়। 1982 497 এর ক ধারার বিধান বাতিল করার পর আগাম জামিন সংক্রান্ত নতুন কোনো বিধান যুক্ত করতে আইন প্রণেতারা কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এই কারণে বর্তমানে ফৌজদারি কার্যবিধির অন্য কোনো আইনে আগাম জামিন সংক্রান্ত সুনির্দিষ্ট বিধান নেই। তবে ফৌজদারি কার্যবিধির আগাম জামিন সংক্রান্ত সুনির্দিষ্ট বিধান নেই, তথাপি ফৌজদারি কার্যবিধি 498 ধারার গ্রেপ্তার পূর্বে পূর্ব জামিন নিয়ন্ত্রিত হয়। যেমন গ্রেপ্তার পূর্বে প্রদত্ত জামিন আগাম জামিন নামে পরিচিত, এটা 498 ধারা অনুসারে নিয়ন্ত্রিত হয়। গ্রেপ্তার আশঙ্কায় প্রদত্ত জামিন আগাম জামিনে পরিচিত, গ্রেপ্তারের আশঙ্কা আছে এমন ক্ষেত্রে আগাম জামিন মঞ্জুর করা হয়। এই কারণে আগাম জামিন হলো গ্রেপ্তারের পূর্ব মুক্তির আদেশ। আগাম জামিন বাতিল জামিন দিতে পারে যে আদালত 498 ধারা আগাম জামিন মঞ্জুর করার ক্ষমতা হাইকোর্ট বিভাগ, দায়রা আদালতে প্রদান করা হয়েছে। 498 ধারার একজন ব্যক্তিকে আগাম জামিন মঞ্জুর করতে হাইকোর্ট বিভাগ বা দায়রা জজকে সময় দেওয়া হয়েছে। সুতরাং একজন ব্যক্তি যে আদালতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, সে আদালতে কেন সে হাজির হয়নি সে সকল পরিস্থিতি ব্যাখ্যা করে আগাম জামিন নিতে সরাসরি হাইকোর্ট বিভাগ বা দায়রার নিকট হাজির হতে পারে। অগ্রিম জামিন হাইকোর্ট কর্তৃক সচরাচর ব্যবহার করা হয়। এরপর হলো গ্রেপ্তার পূর্ব জামিন বলতে কি বোঝো? গ্রেপ্তার পূর্ব জামিন আমরা যেটা বললাম এটাই, পুলিশ রিপোর্ট দাখিলের পর এরূপ জামিন মঞ্জুর করা যায় কি। হ্যাঁ, গ্রেপ্তার পূর্ব জামিন আমরা বুঝে গেছি। আমরা একটা পুলিশ রিপোর্টের এটা একটু দেখি। পুলিশ রিপোর্ট দাখিলের পর আগাম জামিন মঞ্জুর করা যায় না। সীমিত সময়ের জন্য চার্জশিট দাখিল পর্যন্ত সেটা পরিস্থিতি অনুসারে উপযুক্ত হয় তেমন সময়ের আগাম জামিন মঞ্জুর করা উচিত। উক্ত মেয়াদ অতিবাহিত হওয়ার পর চার্জশিট দাখিলের পর অভিযুক্ত অবশ্যই আদালতে হাজির হবে এবং মামলার গুণাগুণের ভিত্তিতে নতুন জামিন গ্রহণ করবে। আমরা 443 থেকে বাকি ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। আমরা বাকি সাজেশন গুলো দেখবো কি কি আসতে পারে না পারে, আমরা সব বিষয় নিয়ে আলোচনা করবো। আগামী ক্লাসটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, অল্প কয়টা প্রশ্ন আছে, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।